আপনারাও আমার সাথে সাথে মিউট অবস্থায় পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অব্যয়। একদম সম্পূর্ণ নতুন একটা টপিক। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো অব্যয় পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে অব্যয় জিনিসটা কি। এর নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞাটা লুকিয়ে আছে। অব্যয়কে যদি আমরা ভাঙি বা অব্যয়ের যদি আমরা সংক্ষেপে বলতে যাই, তাহলে এটার সংজ্ঞায় দাঁড়ায় হচ্ছে যার ব্যয় নেই, যার ব্যয় নেই। সংস্কৃতে এর একটা সংজ্ঞা আছে, সংস্কৃত শ্লোকের মাধ্যমে এর সংজ্ঞা দেওয়া হয়েছে। সংস্কৃত শ্লোকটা হচ্ছে সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যন্ন বেতি তদব্যয়ম। আমি লিখে দিচ্ছি, সদৃশম ত্রিষু লিঙ্গেষু, ত্রিষু লিঙ্গেষু। এটা আপনারা সবাই একটু নোট করে নেবেন আপনাদের নোট খাতায়। সর্বাসু চ বিভক্তিষু, সর্বাসু চ বিভক্তিষু वचनेषु च सर्वेषु यन्न वेति तदव्ययम्। এটা শ্লোকটা পড়ে কেউ কি অর্থটা বুঝতে পারছেন? যে কেউ পড়ে কি বুঝতে পারছেন, কেউ কি বলতে পারবেন? এটা কিন্তু এখানে কিন্তু কোনো প্রত্যয় বা এক্সট্রা কিচ্ছুর প্রয়োগ নেই, সবটাই শব্দরূপের প্রয়োগ। আর আপনারা কিন্তু শব্দরূপ জানেন, সুতরাং কিছুটা হলেও পুরোপুরি বুঝতে না পারলেও ধারণা করতে পারা উচিত। কেউ কি মানে ধারণা করে ভুল হোক অসুবিধা নেই, আপনারা কি কেউ বলতে পারবেন এর অর্থটা কি দাঁড়াচ্ছে? যে সকল শব্দ তিন লিঙ্গ, তিন বচন ও সকল বিভক্তিতে সমান থাকে, অর্থাৎ যাদের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে অব্যয় বলে। বাহ, আপনি কে বললেন? না না, ব্যাকরণ কণিকায় আচ্ছা 41 পৃষ্ঠায় আছে। আহা, দেখে বললেন কেন? আমি তো বলেছিলাম নিজে কি বুঝতে পারছেন সেটা। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এখানে দেখুন, এই শ্লোকটা যদি আমরা অর্থবোধ করতে যাই, এখানে দেখুন সবগুলোই কিন্তু শব্দরূপের প্রয়োগ। সদৃশম ত্রিষু লিঙ্গেষু, তিন লিঙ্গে যা সদৃশ। লিঙ্গে কেন বলছি? কারণ এখানে দেখুন লিঙ্গ শব্দের সপ্তমী বহুবচন প্রয়োগ হয়েছে,
তারপর সর্বাসু চ বিভক্তিষু, সকল বিভক্তিতে যে সদৃশ, বচনেষু চ, এবং বচনেও যে সদৃশ, মানে 3 বচনেও যে সদৃশ, সর্বেষু यन्न बेति तदव्ययम, यत् न बेति तत् अव्ययम, यत् न वेति तत् अव्ययम। অর্থাৎ যার কোনো বেতি নেই, যার কোনো মানে কি বলবো, পরিবর্তন নেই, সেটাই হচ্ছে অব্যয়। যে পদের, এটার অর্থটা আপনারা লিখে নিতে পারেন বা ব্যাকরণ কণিকাতে আছে, কৌমুদীতেও পাবেন। যে পদের 3 লিঙ্গে, সকল বিভক্তিতে এবং 3 বচনে কোনরূপ পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। আচ্ছা, অর্থাৎ যার ব্যয় বা ক্ষয় নেই। এখন অব্যয়ের কিছু প্রকারভেদ আছে। আমরা প্রকারভেদে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখাই। যেমন ধরুন, এটা একটা শব্দ, এই খাদ, এটা একটা শব্দ। এটা ধরে নিন আপনি জানেন না যে এটা কি অব্যয়, সর্বনাম, ক্রিয়া না কি, এটা আপনি কিচ্ছু জানেন না। কিন্তু খেয়াল করে দেখবেন, যখন এটার সাথে আমরা অহম যোগ করছি, এটা হচ্ছে কি খাদামি। যখন আবার সহযোগ করছি, তখন হয়ে যাচ্ছে কি খাদাতি। অর্থাৎ এর কর্তা পরিবর্তন হচ্ছে, কর্তার লিঙ্গ নয়, বচন, তারপর বিভক্তি ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে খাদ ধাতুটার রূপেরও পরিবর্তন ঘটে যাচ্ছে। তো অন্যান্য অব্যয় ব্যতীত সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট কিছুকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট এই ক্রাইটেরিয়াকে কেন্দ্র করে পরিবর্তিত হয়, কিন্তু এই অব্যয়টা কখনোই পরিবর্তন হয় না। খাদাতি, হ্যাঁ, অব্যয়টা হচ্ছে কখনোই পরিবর্তিত হয় না। আর অব্যয়ের প্রকারভেদ যদি ধরতে যাই, প্রকারভেদ হচ্ছে তার অব্যয় হচ্ছে 2 প্রকার। কি কি? প্রভাবী অব্যয় আর অপ্রভাবী অব্যয়। আমি লিখছি, প্রভাবী অব্যয় আর অপ্রভাবী। এখন নামের ভিতরে এদেরও সংজ্ঞাটা লুকিয়ে আছে। প্রভাবী কি? যে প্রভাব ফেলে। আর অপ্রভাবী কি? যে প্রভাব ফেলে না। তাকে হচ্ছে, যে প্রভাব ফেলে না তাকে হচ্ছে অপ্রভাবী অব্যয় বলে, আর যে প্রভাব ফেলে তাকে হচ্ছে প্রভাবী অব্যয় বলে। এখন প্রভাব আবার কি জিনিস? প্রভাব মানে হচ্ছে, আমরা তো জানলাম যে অব্যয় কখনোই পরিবর্তিত হয় না। সে যেই বাক্যেই ব্যবহৃত হোক না কেন, লট, লং, বিধিলিঙ্গ, যেই বাক্যেই হোক না কেন, অব্যয় কখনোই পরিবর্তিত হয় না। অব্যয় কখনোই পরিবর্তিত হয় না। কিন্তু কিছু অব্যয় আছে যাদের উপস্থিতিতে বাক্যের অন্যান্য যেই শব্দগুলো, তাদের উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। হয় এর বচন পরিবর্তন হয়ে যাচ্ছে বা রূপ পরিবর্তিত হয়ে যাচ্ছে, এরকম বিশাল একটা প্রভাব ফেলে কিছু অব্যয়ের কারণে। ধরুন যে কোনো একটা জিনিস, আমি একটা প্রভাবী অব্যয়ের যদি উদাহরণ দিই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। যেমন বহিহি, এটা হচ্ছে একটা অব্যয়, এটা একটা প্রভাবী অব্যয়। এটার যখন ব্যবহৃত হয় বা এটা যখন বাক্যে প্রয়োগ হয়, এটার অর্থ হচ্ছে বাহিরে। বহিহি, এই অব্যয়টার অর্থ হচ্ছে বাহিরে। এটা যখন বাক্যে প্রয়োগ হয়, যেই শব্দটার সাথে এটা যুক্ত, সেটাই পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। এটা যদি আমাদের নিয়ম অনুসারে বাক্যের, এতদিন আমরা যা নিয়ম পড়েছি, নিয়ম অনুসারে যদি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী যেই প্রয়োগী হওয়ার কথা হোক না কেন, এই বহিহি অব্যয়টা যদি উপস্থিত থাকে, তাহলে যার থেকে বাইরে
বহিহি শব্দটা যেই শব্দটার সাথে সংযুক্ত বা মানে এই যার বাইরে আর কি, তো সেই শব্দটাতে আমরা পঞ্চমী বিভক্তি প্রয়োগ করতে বাধ্য এই বহিহি শব্দটা যদি থাকে। যেমন আমরা একটা বাক্যের উদাহরণ যদি দিই যে ঘরের বাইরে গাছগুলো আছে, এখন ঘরের র বা এর যুক্ত থাকলে আমরা জানি ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হয়, তাই না? তো এখন আমরা যদি এই নিয়মটা না জানতাম যে বহিহি থাকলে আমাদের পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হয়, তাহলে আমরা কি বলতাম যে গৃহস্য বহিহি বৃক্ষাः সন্তি, এরকম হওয়ার কথা ছিল। কি ছিল? গৃহস্য বহিহি বৃক্ষাः সন্তি, এরকমটাই করার কথা ছিল। কিন্তু এই যে বহিহি উপস্থিত আছে তার জন্য আমাদের গৃহস্থ লিখলে হবে না, গৃহাৎ হবে, গৃহাৎ হবে, কারণ বহিহির উপস্থিতিতে এটি যার সাথে সংযুক্ত তাতে পঞ্চমীর প্রয়োগ হয়। আর এটি হচ্ছে গৃহ শব্দের সাথে যুক্ত আছে বা সম্পর্ক যুক্ত আছে, তার মানে এতে আমরা ষষ্ঠী প্রয়োগ করতে পারবো না, আমাদের পঞ্চমী প্রয়োগ করতে হবে। তো এই কিছু অব্যয় আছে যারা হচ্ছে যাদের উপস্থিতিতে আমাদের বাক্যের অন্যান্য শব্দগুলোর কোনোটার উপর প্রভাব পড়ে, সেই অব্যয়গুলোকে বলা হয় প্রভাবী অব্যয়। আর আরও কিছু অব্যয় আছে যেগুলো কোনো প্রভাব ফেলে না, যেমন আছে তেমনই চলতে থাকে, সাধারণ নিয়ম অনুযায়ী বাক্য গঠিত হয়, তো সেই অব্যয়গুলোকে বলা হয় হচ্ছে অপ্রভাবী অব্যয়। আমরা প্রথমে অপ্রভাবী অব্যয়গুলো সম্পর্কে জানি, তারপর আমরা প্রভাবী অব্যয় সম্পর্কে জানব। অব্যয়ের আসলে অভাব নেই, আমরা হয়তো সব অব্যয় পড়ব না, যেগুলো একদম খুব বেশি ব্যবহার হয় বা আমাদের বাক্য গঠন করতে হয়তো প্রয়োজন হবে সেই অব্যয়গুলো পড়ব, কারণ পড়ে শেষ করা যাবে না। প্রভাবী অব্যয় পড়ব, ওইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে চ। চ এটার অর্থ কি? এবং। চ অর্থ হচ্ছে এবং। আমরা একের বেশি যে কোনো কিছু যখন একই রকম বাক্যে প্রয়োগ করি, মানে একের অধিক শব্দ যেটার হয়তো একই রকম, যেমন আমি যদি বলি যে রাম এবং আমি বিদ্যালয়ে যাচ্ছি, কিংবা ধরুন আমি দুধ এবং বিস্কিট খাবো, দুটোই খাবার, দুটোই আমি খাবো, দুটোর কর্তাই এক, তো এই আবার দুটোর ক্রিয়াও এক, তো এই দুটো খাবারকে আমরা যুক্ত করার জন্য এবং ব্যবহার করছি। আবার রাম এবং আমি বিদ্যালয়ে যাব, এই দুটো কর্তা একই ক্রিয়া সম্পাদন করছে, দুটোকে এক বাক্যে আমরা বলার জন্য এবং ব্যবহার করছি। তো সংস্কৃতে যখন আমরা এগুলো ব্যবহার করব এবং শব্দটা অনুবাদ করতে যাব, সেটা সংস্কৃত কি? চ। চ হচ্ছে একটা অব্যয়, এটা যে কোনো ধরনের বাক্য হোক, এটা একটা অপ্রভাবী অব্যয়, এবং যেই বাক্যই হোক, লট, লং, বিধিলিং, লোট, যেই বাক্যই হোক না কেন সব জায়গায় একই থাকে, চ সবসময় চই থাকে। তো এটা ব্যবহারের নিয়মটা কি? সবগুলো লেখে সবার শেষেরটার পর চ যুক্ত করে দিতে হয়, যেমন রামঃ, শ্যামঃ, অসীমঃ চ বিদ্যালয়ম গমিষ্যন্তি। এটা মানে রাম, শ্যাম, তারপর এবং অসীম বিদ্যালয়ে যাবে। এখন আমি আরও নাম যুক্ত করলে রামঃ, শ্যামঃ, সীতা, অসীমঃ, তারপর আরও অনেকগুলো নাম যুক্ত করলে সবার শেষে হচ্ছে চ যুক্ত করে দিলে এটা বুঝাবে যে সবগুলো, কমা অবশ্যই ব্যবহার করতে হবে,
এই তো সবার শেষে যদি আমরা এটা যুক্ত করে দিই তাহলে বুঝাবে যে এই এবংটা আমরা যুক্ত করছি। তারপর 2 নম্বর প্রভাবী অব্যয় কি আছে, অপ্রভাবী অব্যয় কি আছে? এভ। এভ এভ অর্থ কি? এভ অর্থ হচ্ছে ই, অর্থাৎ আমরা কোনো কিছু যদি জোর দিতে চাই, যে কোনো কিছু যদি জোর দিতে চাই তাহলে আমাদের এব এই অব্যয়টা আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি রামই যাচ্ছে, একজন এসে জিজ্ঞেস করলো যে রাম যাচ্ছে নাকি শ্যাম যাচ্ছে, তখন আমরা জোর দিয়ে বলছি রামই যাচ্ছে। তখন এই জোরটা দেওয়ার জন্য এই যে ই একটা শব্দাংশ আমরা যুক্ত করছি রাম শব্দটার শেষে, সেটা বোঝানোর জন্য আমরা এভ এই অব্যয়টি ব্যবহার করব। যেমন রাম যাচ্ছে, এটা সংস্কৃত করলে কি হবে? রাম যাচ্ছে। এটা যদি আমরা সংস্কৃত করি তাহলে হবে রামঃ গমিষ্যতি বা গচ্ছতি। যদি ভবিষ্যৎকাল বুঝাই তাহলে গমিষ্যতি। এখন আমি যদি বলি রামই যাচ্ছে তাহলে রামঃ এব গমিষ্যতি। রামঃ এব গমিষ্যতি। আচ্ছা, তারপর 3 নম্বর আছে কি? আপি। আপি এটা কীরকম? আপি অর্থ হচ্ছে উ। ওই এবং এর সমার্থক শব্দ বলতে পারেন, মানে এবং আমরা জেনেছিলাম চ, আমরা চাইলে এবং এর জায়গায় উও ব্যবহার করতে পারি, তখন চ এর জায়গায় আপি এটা ব্যবহৃত হবে। যেমন আমরা যদি বলি আচ্ছা, এটা একটু হয়েছে, এই আপিটা অনেক সময় জোর দিতেও ব্যবহৃত হয়। এভও যেমন জোর দিয়ে বলছে না যে রামই যাচ্ছে, তো ওপি এটাও অনেক সময় জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন ধরুন কি বলবো, কেউ যে শ্যামও যাচ্ছে, শ্যামও যাচ্ছে, বা ধরুন আমিও এই কাজটা করতে চাই, আমার যে দাবি বা কেউ যাবেই, এরকম জোর দেওয়ার জন্য আমরা চাইলে এই ওপি ব্যবহার করতে পারি এবং অর্থেও ব্যবহার করতে পারি। যেমন শ্যামও যাচ্ছে, এটা যদি আমরা সংস্কৃত করি তাহলে কি হবে? শ্যামঃ আপি গচ্ছতি। শ্যামও যাচ্ছে। বা অহমপি গন্তুম ইচ্ছামি, আমিও যেতে ইচ্ছুক। এই তারপর আরও কি আছে? আরও আছে অত্র তত্র সর্বত্র অন্যত্র। এই 4টা কি? অত্র তত্র অন্যত্র সর্বত্র। প্রত্যেকটা আলাদা আলাদা অব্যয়। অর্থ কি? অত্র মানে এখানে, অত্র হচ্ছে এখানে, তত্র হচ্ছে সেখানে, অন্যত্র মানে অন্য স্থানে, অন্য স্থানে, আর সর্বত্র মানে সব স্থানে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই জিনিসটা কোথায় আছে, আপনি বলতে চাইছেন যে এই জিনিসটা এখানে আছে, তখন কি বলা যায়? যে অত্র অস্তি। এখানে না থেকে যদি সেখানে থাকে, মানে একটু দূরে, আপনি ওই অঙ্গুলি দিয়ে নির্দেশ করে বলছেন যে সেখানে আছে, সেটার সংস্কৃত কি হবে? তত্র অস্তি। কিংবা আপনি যদি বলতে চান যে অন্য কোথাও আছে, এরকম মিন করতে চাইলে অন্যত্র অস্তি। আর যদি বোঝাতে চান সব স্থানে আছে তাহলে সর্বত্র অস্তি।
যেমন আমি যদি বলি যে পুস্তকः পুস্তকः अत्र अस्ति अत्र अस्ति जलाशयः तत्र अस्ति তারপর রামः अन्यत्र अस्ति ईश्वरः सर्वत्र अस्ति ईश्वरः सर्वत्र अस्ति এই তাহলে অত্র তত্র অন্যত্র সর্বত্র কি এখানে সেখানে অন্য স্থানে বা সব স্থানে আমরা এগুলো তাহলে বাক্যে প্রয়োগ করতে পারবো। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে হচ্ছে अद्य अद्य श्वः परश्वः प्रपरश्वः ह्यः परह्यः प्रपरह्यः এই সবগুলো হচ্ছে সময় নির্দেশ করছে, কিন্তু এগুলো হচ্ছে অব্যয়, এক একটা প্রত্যেকটাই এক একটা অব্যয়। এগুলো সব ক্ষেত্রে হচ্ছে একই হিসেবে, মানে শ্বহ বা পরশ্বহ অদ্য এগুলো কখনোই পরিবর্তিত হয় না। এই কর্তা লিঙ্গ বচন এগুলো অনুসারে কখনোই পরিবর্তিত হয় না। কি বললাম? অদ্য, শুরুতেই বলেছি অদ্য। অদ্য মানে কি? আজ। অদ্য মানে আজ। হ্যাঁ, বাক্যটা একটু পরে গঠন করছি। এরপর পাচ্ছি হচ্ছে কি শ্বহ। শ্বহ, শ্বহ মানে কি? আগামীকাল। আগামীকাল। অদ্য মানে আজ, শ্বহ মানে আগামীকাল। 7 নম্বরে কি বললাম? পরশ্বহ। পরশ্বহ মানে পরশু, মানে আগামী পরশু। আগামী পরশু। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে প্রপরশ্বহ। প্রপরশ্বহ মানে কি? তারও পরের দিন, পরশুর, আগামী পরশুর পরের দিন। প্রপরশ্বহ এগুলো সবগুলো সময়বাচক, পরশুর পরের দিন। তারপর 9 নম্বরে হিয়াহ। হিয়াহ, হিয়াহ মানে গতকাল। গতকাল। 10 নম্বরে আছে হচ্ছে পরহিয়াহ। এগুলো কিন্তু আপনারা সবাই নোট করে নেবেন। পরহিয়াহ। পরহিয়াহ, যদি পরশ্বহ আগামী পরশু হয় তাহলে পরহিয়াহ গত পরশু। গত পরশু। 11 নম্বর প্রপরহিয়াহ। প্রপরহিয়াহ এটা মানে কি? প্রপরহিয়াহ মানে গত পরশুর আগের দিন। গত পরশুর আগের দিন। তো এখানে দেখুন কটা হলো? অদ্য, শ্বহ, পরশ্বহ, প্রপরশ্বহ, হিয়ঃ, পরহিয়ঃ, প্রপরহিয়ঃ। 7টা হলো। তো আমাদের 12 কিন্তু আছে 7টা।
আজকে আমাদের কী বার? আজকে সোমবার। আমরা বারগুলোর সংস্কৃত যদি জেনে নিই আমরা কিন্তু বলতে পারবো আদ্য অমুক বারহ, শ্বহ অমুক, এভাবে আমরা 7 দিনে 7টা বলতে পারবো। আমরা তাহলে বারগুলোর নামও জেনে নিই অব্যয়ের পাশাপাশি। সোমবার, সোমবার, আজকে তো সোমবার, তো সোমবার সংস্কৃত কি? সোমবার সংস্কৃত হচ্ছে সোমবাসরঃ, সোমবাসরঃ। বার, বার সংস্কৃতটা হচ্ছে বাসরঃ, আর সোম, সোম সংস্কৃত হচ্ছে সোম, মানে বাংলার মতোই। এছাড়াও আরেকটা সংস্কৃত আছে কি? ইন্দু বাসরঃ, ইন্দু বাসরঃ। তারপর আগামীকাল, তাহলে আজকে কী বার? অদ্য সোমবাসরঃ। এবার আগামীকাল কী বার? সোমের পরে মঙ্গলবার, তাহলে মঙ্গল সংস্কৃত কি? মঙ্গলবার। মঙ্গল সংস্কৃত হচ্ছে মঙ্গলবাসরঃ অথবা ভৌমবাসরঃ। মঙ্গলবাসরঃ অথবা ভৌমবাসরঃ। তাহলে শ্বঃ মঙ্গলবাসরঃ, অদ্য সোমবাসরঃ, শ্বঃ মঙ্গলবাসরঃ অথবা ভৌমবাসরঃ। তারপরের দিন কী বার? বুধবার। বুধবার সংস্কৃত হচ্ছে বুধবাসরঃ অথবা সৌম্যবাসরঃ। কি? বুধবাসরঃ অথবা সৌম্যবাসরঃ। সোম নয় কিন্তু, সৌম্য, সৌম্যবাসরঃ। এটা মানে কি? তাহলে এটা কি হবে? বাংলায় যদি বলি তাহলে কি হচ্ছে যে পরশু অমুকবার। আর পরশু সংস্কৃত কি? 7 নম্বরে দেখুন, পরশ্বঃ, পরশ্বঃ। তাহলে কি বলবো? পরশ্বঃ বুধবাসরঃ অথবা পরশ্বঃ সৌম্যবাসরঃ, পরশ্বঃ বুধবাসরঃ, পরশ্বঃ সৌম্যবাসরঃ। তারপর বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে গুরুবাসরঃ অথবা বৃহস্পতিবাসরঃ। বৃহস্পতিবার, বৃহস্পতিবাসরঃ অথবা গুরুবাসরঃ। তাহলে পরশুর পরের দিন হচ্ছে বৃহস্পতিবার। তাহলে কি হচ্ছে? প্রপরশ্বঃ বৃহস্পতিবাসরঃ, প্রপরশ্বঃ বৃহস্পতিবাসরঃ। তারপর শুক্রবার, শুক্রবার, শুক্রবার কবে ছিল? শুক্রবার ছিল হচ্ছে পরশুর, গত পরশুর আগের দিন। আপনি যদি গণেন তাহলে দাঁড়ান 1 মিনিট, আমি উপরের দিকে যাই এবার। রবিবার, কারণ নিচের দিকে গেলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। শনিবার, শনিবার, শুক্রবার, শুক্রবার। এই যে দেখুন, শুক্রবার ছিল হচ্ছে, আজ তো সোমবার, পরশু ছিল শনিবার, এর আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার সংস্কৃত হচ্ছে শুক্রবাসরঃ অথবা ভৃগুবাসরঃ, শুক্রবাসরঃ অথবা ভৃগুবাসরঃ। তো পরশুর আগের দিন যেহেতু ছিল শুক্রবার, পরশুর আগের দিন কি? প্রপরহ্যঃ, প্রপরহ্যঃ। তাহলে আমরা কি বলবো? প্রপরহ্যঃ শুক্রবাসরঃ আসিত। আসিত কেন বলবো? কারণ ছিল। আমরা যদি আগামী হয়
তাহলে কিছু না বললে হয়, কিন্তু আমরা বাংলায় বললেও দেখুন বলি যে পরশুদিন অমুক বার বা পরশুদিন অমুক বার হবে, এটা কিন্তু বলি না। কিন্তু গত কোনো বারের কথা বললে আমরা কি বলি? কাল তো অমুক বার ছিল, কাল শুক্রবার ছিল, এর আগের দিন শনিবার ছিল, এরকম করে আমরা বলি। তার মানে যখনই আমরা আগের বারগুলো বলবো তখন আমাদের আসিত এই কথাটা যুক্ত করতে হবে। আসিত হচ্ছে অস ধাতু লং লকারে প্রথম পুরুষের এক বচন। তাহলে কি বলবো আমরা? প্রপরহিয়ঃ শুক্রবারঃ আসিত, শুক্রবাসরঃ আসিত। শনিবার, শনিবার সংস্কৃত কি? শনিবার হচ্ছে শনিবাসরঃ অথবা স্থিরবাসরঃ, শনিবাসরः অথবা স্থিরবাসরः, স্থিরবাসরः। তো শনিবার কবে ছিল? আজ হচ্ছে সোমবার। তো সোমবারের গত পরশু দিন, সোমবারের আগের দিন ছিল শনিবার, তো দুদিন আগে, এটাকে আমরা বলি হচ্ছে গত পরশু। গত পরশু সংস্কৃত কি? পরহিয়ঃ। তাহলে আমরা কি বলবো? পরহিয়ঃ শনিবাসরः আসিত অথবা পরহিয়ঃ স্থিরবাসরः আসিত। সর্বশেষ রোববার। রোববার কি? রোববার হচ্ছে রবিবাসরः অথবা ভানুবাসরः, রবিবাসরः অথবা ভানুবাস। রোববার ছিল গতদিন, আজকে যদি সোমবার হয় গতদিন রোববার ছিল, তো আমরা বলবো যে গতদিন সংস্কৃত কি? হিয়ঃ, হিয়ঃ। তো আমরা বলবো হিয়ঃ রবিবাসরः আসিত অথবা হিয়ঃ ভানুবাসরः আসিত। এই গেল আমাদের 7 দিন। এটা প্রত্যয়ের সাথে রিলেটেড, সরি, এই 7টা অব্যয়ের সাথে রিলেটেড, সেই জন্য পড়িয়ে দিলাম। তাহলে আমরা যদি একবার বলি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি। আজ হচ্ছে সোমবার, তো অদ্য সোমবাসরः, श्वः मङ्गलवासरः, परश्वः बुधवासरः, प्रपरश्वः गुरुवासरः। ह्यः रविवासरः आसीत्, परह्यः शनिवासरः आसीत्, प्रपरह्यः शुक्रवासरः आसीत्। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে বলুন। সবুজ মহোদয় বলুন। দিদি নমস্কার। দিদি ওই 9 নাম্বারটা আবার উচ্চারণ করুন তো। এটা কি ইয়া হবে? না, হিয়াহ, হ যুগ জফলা। আমি দেখুন, আমি ভেঙে দিচ্ছি। এটা ভাঙলে কি হচ্ছে? হয় হসন্ত যুগ, দাঁড়ান, হয় হসন্ত যুগ ইয়া। ইয়া এর উচ্চারণ তো ইয়া, তো হয় হসন্ত যুগ ই, দাঁড়ান, হয় হসন্ত যুগ ইয়া। এই ইটা হচ্ছে হয় হসন্তর সাথে যুক্ত হয়ে হি হয়ে যাচ্ছে, আর ইয়টা থাকছে হিয়া, হিয়া। বুঝতে পেরেছেন? তারপর আর কি কি হতে পারে? 20টা পড়ি আমরা, আরেকটা পড়ি। 20 সত্য মিথ্যা, এই দুটো কিন্তু অব্যয়। সত্যম মিথ্যা, সত্যম এটা একটা অব্যয়, মিথ্যা এটা একটা অব্যয়। সদা সত্যম বদ, সদা সত্যম বদ। সত্যম
सर्वोत्कृष्टपन्था, सर्वोत्कृष्टः পন্থা। যেখানেই সত্যম ব্যবহার করতে চাই বা সত্য কথা শব্দটার ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমরা সত্যম লিখব। আর মিথ্যা এটাও একটা অব্যয়। যেমন আমরা যদি বলি মিথ্যা দিয়ে কি বাক্য হতে পারে, যে মিথ্যা বলো না, মিথ্যা মা বদ, মিথ্যা মা বদ, মিথ্যা বলো না। এই মিথ্যাটা হচ্ছে একটা অব্যয়। এই যে মা, এটাও কিন্তু একটা অব্যয়, অপ্রভাবী অব্যয়। আচ্ছা, তো আমাদের 20টা অব্যয় পড়া হলো। এই 20টা অব্যয় নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এই 20টা অব্যয় নিয়ে কারোর কোনো কনফিউশন কি আছে? না ম্যাডাম, নেই। আচ্ছা, তাহলে আপনারা এই 20টা অব্যয় বাক্যে প্রয়োগ করতে চেষ্টা করবেন। প্রত্যেকে 10টা করে বাক্য এই অব্যয়গুলো প্রয়োগ করে আমাকে লিখে পাঠাবেন। নিজের মতো করে 10টা বাক্য গঠন করে আমাকে লিখে পাঠাবেন। আর আরেকটা কাজ হচ্ছে, আপনি যেদিন বাড়ির কাজটা করছেন সেদিন যেই বার, সেই বারটাকে ধরে, সেই বারটাকে কনস্ট্যান্ট ধরে এই যে 7টা অব্যয় অদ্য থেকে শুরু করে প্রাপারাহিয়া অবধি এগুলো প্রয়োগ করে আমাকে পাঠাবেন। ধরুন আজকে যদি হয় রোববার, তাহলে অদ্য রবিবাসরः, তারপর এই শ্বः সোমবাসরः, এভাবে যেদিন আপনি বাড়ির কাজটা করছেন সেদিন যেই বার সেটা ধরে এই 7টা বাক্য আমাকে করে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। তাহলে আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তী দিন আমরা প্রভাবী অব্যয় পড়ব। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারোর কোনো যেহেতু প্রশ্ন নেই, আমরা ক্লাসটা এখানেই শেষ করছি শান্তি দেওয়ার মাধ্যমে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আর যে বাড়ির কাজটা দিলাম সবাই করে পাঠাবেন।